রাত পোহালেই পদ্মা উঠছে টি-20 বিশ্বকাপের। 4 ছক্কায় মাতোয়ারা হবে গোটা ক্রিকেট দুনিয়া। টি-20 বিশ্বকাপের আয়োজন, সবগুলো দলের শক্তি, দুর্বলতা, পরিসংখ্যান কিংবা মাঠের লড়াই সবকিছু নিয়ে খুঁটিনাটি আলোচনা করব এখন টেলিভিশনের বিশেষ আয়োজন 20 পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি শারমিন সুপ্তা এবং আমার সঙ্গে থাকবেন ক্রীড়া সাংবাদিক নোমান আবদুল্লাহ। নোমান আবদুল্লাহ, আমরা আগামীকালের বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, এ নিয়ে আলোচনা করব, অনেক কিছু জানবো। তার আগে জেনে নেই এই বিশ্বকাপের একটি ইতিহাস প্রতিবেদন আকারে। ক্রিকেটের জনক দেশ ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ের ঘরোয়া আসর কাউন্টি ক্রিকেট। এই টুর্নামেন্ট সংশ্লিষ্টরাই খেলাটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়াতে 2003 সালে টি-20 ফরম্যাট শুরুর উদ্যোগ নেয়। তার 2 বছর পর ইন্টারন্যাশনাল সার্কিটেও চালু হয় সীমিত ওভারের ক্রিকেট। বাণিজ্যিক দিক বিবেচনায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি টি-20 বিশ্বকাপ আয়োজনের উদ্যোগ নেয়। ক্রিকেটের ধুমধারাক্কা আসরের শুরু 2007 সালে। তারপর থেকে মাঠে গড়িয়েছে 8টি টুর্নামেন্ট। 20 ওভারের বিশ্বকাপে সবচেয়ে সফল দল ইংল্যান্ড আর উইন্ডিজ। সমান 2 বার করে শিরোপা উল্লাস করেছে দল দুটি। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়া ট্রফি জিতেছে একবার। নিয়মানুযায়ী শুরুর অপেক্ষায় টি-20 বিশ্বকাপের নবম আসর। তবে শুরুর আগেই অন্যান্য সব আসরকে ছাপিয়ে গেছে এবারের বিশ্বকাপ। কারণ 20 দল নিয়ে মাঠে গড়াবে টি-20 ফরম্যাটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর, যা আগে কখনো হয়নি। ক্রিকেটের প্রসার বাড়াতে উইন্ডিজের পাশাপাশি আইসিসি বিশ্বকাপ আয়োজনের সুযোগ করে দিয়েছে বেসবল, বাস্কেটবলের দেশ যুক্তরাষ্ট্রকে। স্বাগতিক দেশ হিসাবে যুক্তরাষ্ট্র তো খেলবেই, তাদের সঙ্গে প্রথমবার টি-20 বিশ্ব আসরে অংশ নেবে কানাডা আর উগান্ডা। টি-20 বিশ্বকাপে মোট ম্যাচ হবে 55টি, যা আইসিসির যে কোনো আসরে এবারই প্রথম। এর মধ্যে 39টি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আর বাকি 16 ম্যাচ হবে মার্কিন মুল্লুকে। ডালাসে উদ্বোধনী লড়াইয়ে স্বাগতিকদের মোকাবিলা করবে প্রতিবেশী দেশ কানাডা। আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ম্যাচটা যে এ দুটি দলই খেলেছিল তা হয়তো অনেকেরই অজানা। দেশ দুটিতে ক্রিকেট জনপ্রিয় না হলেও চিন্তাভাবনা করে এই সূচিতে প্রথম ম্যাচ 2 দলে রেখেছে আইসিসি। বলা যেতে পারে টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটাই একটা ইতিহাস। এসকে শাওন, এখন। নোমান, আমরা প্রতিবেদনে দেখলাম বিশ্বকাপের ইতিহাস নিয়ে জানলাম। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের 20টি দলকে কেন্দ্র করে যে বিশ্বকাপ, যে আমাদের মধ্যে যে উন্মাদনা কাজ করছে। এবং আপনি কি আগামীকাল যুক্তরাষ্ট্র এবং কানাডাকে কেন্দ্র করে যে ম্যাচটি হতে যাচ্ছে, আপনি কি বলতে পারেন যে আগামীকাল কেন যুক্তরাষ্ট্র বা কানাডাকে নিয়ে ম্যাচটি প্রথম হতে যাচ্ছে? সুতা, আপনি দেখুন যে বিশ্বকাপে সাধারণত বড় দলগুলোর দিকেই সবার আগ্রহ থাকে এবং ওই ম্যাচগুলোর দিকেই সবাই তাকিয়ে থাকে। কিন্তু যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে কেন এই বিশ্বকাপটা শুরু হচ্ছে, এটার কিন্তু একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আপনি দেখুন, এই দুটো দল কিন্তু ক্রিকেটে একেবারে নবীন দল, বা তাদের কিন্তু সেভাবে ফ্যান বেস তৈরি হয়নি এখন পর্যন্ত। ক্রিকেটে তারা কেমন খেলে থাকে এটাও কিন্তু আসলে খুব বেশি মানুষ জানে না। কিন্তু তারপরেও এই ম্যাচটা তাহলে ঐতিহাসিক গুরুত্বটা কি সেটা আমরা একটু জেনে নিতে চাই। আপনি দেখবেন যে এই দুটো দল কিন্তু প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলেছিল ক্রিকেটের। এটি কিন্তু বাংলাদেশের না শুধুমাত্র, আমি জানি না ক্রিকেট বিশ্বের কজন মানুষ জানেন যে ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক ম্যাচটা খেলেছিল যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো দুটো দল, যারা কিন্তু ক্রিকেট বিশ্বে সেভাবে এখন পরিচিত না। এবং সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল 1844 সালে, যে ম্যাচে আবার উপস্থিত ছিলেন 20,000 দর্শক। এখনকার ম্যাচেও কিন্তু এটা খুব বড় একটা সংখ্যা। বাংলাদেশ এখন ক্রিকেটে অনেক এস্টাবলিশড একটি দল হিসেবে পরিচিত, তার মানে আমাদের থেকেও তারা অনেক পুরাতন একটি দল হিসেবে প্রকাশ পেয়েছিল। এক্স্যাক্টলি, তারা যেহেতু প্রথম সিরিজ খেলেছিল এবং সেই ম্যাচে আমি যেটা বলছিলাম যে 20,000 দর্শক সেই ম্যাচে খেলেছিল। এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে সেই ম্যাচটিতে কিন্তু কানাডা জয় পেয়েছিল। ওই ম্যাচটিতে প্রাইজ মানি ছিল $1,000। আপনি 180 বছর আগে চিন্তা করেন। এবং সেই ম্যাচটিতে সবচেয়ে বড় ব্যাপার যেটি ছিল, সেই ম্যাচটিকে ঘিরে
$1,00,000-এরও বেশি বাজি ধরা হয়েছিল। অর্থাৎ ওই সময় ক্রিকেট ম্যাচটা একটা বাজিকরদের একটা খেলা ছিল। বাজিকরদের মূলত ওই ম্যাচটাকে ঘিরে একটা তাদের একটা উন্মাদনা থাকতো। এবং আরও একটি প্রেক্ষাপট বলি, যুক্তরাষ্ট্র এবং কানাডা দুটো দল কিন্তু অনেক বছর ধরে একটা সিরিজ খেলে থাকে, ক্রিকেটের সিরিজ। আমরা কিন্তু এখন ক্রিকেট বিশ্বের যে ঝনঝনানি দেখি বা সিরিজগুলো দেখি, অনেক সুন্দর সুন্দর দ্বিপাক্ষিক লড়াই কিন্তু আছে, ভারত পাকিস্তান বা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচগুলোর কথা বিশেষভাবে বলা যায়। কিন্তু যুক্তরাষ্ট্র এবং কানাডা যে সিরিজটি খেলে অটি কাপ নামে, সেই সিরিজটি কিন্তু শুরু হয় 1945 সাল থেকে, যেটা কিন্তু আমরা কেউই জানি না, আজকে থেকে 180 বছর আগে আমরা থেকে। বলতে পারছি যুক্তরাষ্ট্র এবং কানাডা সেই হিসেবে অনেক পুরাতন একটি ঐতিহ্য নিয়ে আগামীকাল তাদের প্রকাশ পাচ্ছে। সেটাই অবশ্যই। এবং আরেকটা কথা আমি আপনাকে বলে রাখি, মাঝখানে যদিও যুক্তরাষ্ট্র এবং কানাডার এই সিরিজটি বন্ধ ছিল অনেক বছর, প্রায় 17-18 বছর, সেটি ওদের ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে। তবে তারপর এখন আবারও শুরু হয়েছে এই দু দলের ম্যাচটি, কিন্তু আবারও সিরিজটি আবারও শুরু হয়েছে এবং সেখানে সংযোজন হয়েছে টি-20 ফরম্যাটটাও। মানে এখন তারা আগে শুধুমাত্র 2 দিনের একটা ম্যাচ খেলতো, এখন সেখান থেকে ওয়ানডেও যুক্ত হয়েছে, টি-20ও যুক্ত হয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এবং কানাডা যে দুটো প্রতিবেশী দেশ আছে, তাদের এই ম্যাচটা এবং এই সিরিজটার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে এবং সেটাকে বিবেচনা করেই কিন্তু এবারের বিশ্বকাপের যে সূচিটা করা হয়েছে, তখন নিশ্চয়ই যারা আয়োজকরা আছেন তারা এটি মাথায় রেখেছিলেন। আর যারা এমনিতে আমরা সাধারণত দেখে থাকি, যারা হোস্ট কান্ট্রি থাকে, তাদের দেশের খেলা দিয়েই প্রথম ম্যাচটা উদ্বোধন করা হয়, কারণ হচ্ছে স্থানীয় দর্শকদের একটা ব্যাপার থাকে। কিন্তু যুক্তরাষ্ট্র এবং কানাডাকে সেখানে সংযুক্ত করার মূল কারণ কিন্তু এটি। আরেকটা তথ্য সূত্র আমি আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে কানাডার প্রথম স্পোর্টস কিন্তু স্বীকৃত স্পোর্টস কিন্তু ক্রিকেট। আমরা কিন্তু জানি না, কানাডার প্রথম যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি ম্যাকডোনাল্ড, তিনি প্রথম অফিসিয়াল স্পোর্টস হিসেবে ঘোষণা দেন ক্রিকেটকে। নোমান, আমরা একটু দেখে নেই, যুক্তরাষ্ট্রে আমাদের প্রতিনিধি হিসেবে আছেন রিফাত, তার সঙ্গে আমরা সরাসরি যুক্ত হচ্ছি। রিফাত, যুক্তরাষ্ট্রের বিশ্বকাপকে ঘিরে কেমন আয়োজন দেখছেন স্থানীয় মানুষের মধ্যে, বা কতটুকু আগ্রহ দেখছেন? জি, ধন্যবাদ। বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার ইউএসএ তে এবং ওয়েস্ট ইন্ডিজে। আমরা জানি যে ইউএসএ এর 3টি ভেন্যু আছে, নিউ ইয়র্ক, টেক্সাস এবং ফ্লোরিডাতে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইউএসএ দেশটা আসলে আমেরিকান ফুটবল, বেসবল কিংবা বাস্কেটবলের দেশ। ওরা এই খেলাগুলোকে নিয়েই বেশিরভাগ ওদের উন্মাদনা। সো ওদের যে একটা ক্রিকেট দল আছে, এটা আসলে নেটিভ আমেরিকান যারা, তারা অনেকে আসলে জানে না। এটা আনফরচুনেট, বাট এটাই সত্যি। সেক্ষেত্রে উন্মাদনাটা বলতে গেলে আসলে আমাদের নিজেদের মধ্যে, আমরা যারা বাংলাদেশি আছি, বাংলাদেশি স্টুডেন্টরা যারা পড়াশোনা করছি, অথবা পাকিস্তানি যারা আছে বা ভারতীয় যারা আছে, তাদের মধ্যে উন্মাদনা। এখন একটা ফ্যান বেজ আছে যারা সবাই একসাথে খেলা দেখতে যাবে। আমি ফ্লোরিডাতে থাকি, বাংলাদেশের পরবর্তী যে প্রথম যে ম্যাচটা, সেটা হচ্ছে শ্রীলঙ্কার সাথে টেক্সাসে। আমরা সবাই মিলে খেলা দেখতে যাব। সো একটা উত্তেজনা বা উন্মাদনা আমাদের মধ্যে কাজ করছেই। সেটা অবভিয়াসলি ভারতীয়দের মধ্যেও আছে, পাকিস্তানিদের মধ্যেও আছে। বাট দুর্ভাগ্যজনক হলেও সত্যি আসলে যে নেটিভ আমেরিকান যারা, তারা আসলে এই ব্যাপারে খুব বেশি ওয়াকিবহাল না, কিংবা তারা আসলে এটা নিয়ে অতটা বেশি উন্মাদনায়ও তারা মেতে নেই। দেখতে পাচ্ছি। ধন্যবাদ রিফাত। 20-20 নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন 20 নোমান। আজকে ভারত এবং বাংলাদেশের ম্যাচ দিয়ে প্রস্তুতি শেষ করতে যাচ্ছে বাংলাদেশ। কেমন দেখছেন বাংলাদেশ দলকে? বাংলাদেশের এখনো খেলা চলছে, সেক্ষেত্রে যদি আপনি একটু বাংলাদেশ এবং ভারতের প্রস্তুতি ম্যাচ নিয়ে একটু কথা বলতেন। হ্যাঁ, দেখুন সুতা, এখানে বাংলাদেশে যেহেতু এখনো ম্যাচটি শেষ হয়নি, সেহেতু ফলাফল নিয়ে কথা বলার সুযোগ নেই। তারপরেও আমরা ধরে নিতেই পারি বাংলাদেশ এই ম্যাচটা হারছে। তবে হারছে কিভাবে, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি দেখুন, ভারত আজকে টস জিতে ব্যাটিং নিয়েছে। এমন একটা মাঠে খেলা হচ্ছে যে মাঠে এর আগে কখনো খেলা হয়নি, নাসাউ কাউন্টি স্টেডিয়ামে খেলা হচ্ছে, যেটি মাত্রই তৈরি হলো।
এ ধরনের একটা পিচে যখন একেবারে নতুন একটা স্টেডিয়ামে যখন খেলা হয় তখন ক্রিকেটাররা কি করে, আপনারা কি করেন? স্বাভাবিকভাবে ফিল্ডিং সাধারণত বোলিংটা নিয়ে ফিল্ডিংটা নিয়ে একটু সেফ সাইডে থাকার চেষ্টা করে, যাতে করে আগে দেখি ওরা ব্যাটিংটা কেমন করে বা উইকেটটা কেমন আচরণ করছে। ভারতীয়রা কিন্তু সেটি করেনি, তারা আগে টসটা জিতে ব্যাটিং নিয়েছে। কেন ব্যাটিং নিয়েছে? কারণ তাদের টার্গেটই ছিল যে আমরা যত ইচ্ছা রান করতে, যত পারি রান করি। কিন্তু আপনার কি মনে হয়নি যে তারা শুধু রান করার জন্য যে ব্যাটিংটি আগে নিয়েছে, বিষয়টা কি এমন নাকি তারা এইরকম একটা আননোন কন্ডিশনে পড়তে পারে সেক্ষেত্রে তারা এটা প্র্যাকটিস হিসাবে নিয়েছে? এক্স্যাক্টলি, যেহেতু যুক্তরাষ্ট্রের উইকেট বা কন্ডিশন সম্পর্কে কোনো দলেরই ধারণা নেই, সেহেতু তারা আগে ব্যাটিং নিয়ে একটা চ্যালেঞ্জ নিয়েছে, কারণ এটা তো প্রস্তুতি ম্যাচ, ওয়ার্ম আপ ম্যাচ, এটা তো কাউন্ট হবে না। বিশ্বকাপের মূল লড়াইয়ে যাওয়ার আগে আপনি যদি এরকম একটা প্রস্তুতি ম্যাচে যদি চ্যালেঞ্জটা নিয়ে ফেলতে পারেন, মূল ঝামেলাগুলো শেষ করে ফেলতে পারেন, তাহলে তো আপনার মূল লড়াইয়ে যাওয়ার আগে আর কোনো সমস্যা থাকছে না। ভারতীয়রা কিন্তু সেই সুযোগটা নিয়েছে এবং তারা প্রথম বল থেকে সেটি কাজে লাগিয়েছে। আপনি দেখুন, আমি যে বিষয়টি খেয়াল করেছি সেটি হচ্ছে যে শেখ মেহেদী বোলিং করতে এসেছিলেন, প্রথম বলেই রোহিত শর্মা তাকে উঠিয়ে মেরেছিলেন। যে বলটি হচ্ছে বাউন্ডারি হয়নি, কিন্তু বাউন্ডারি লাইনের কাছাকাছি চলে গিয়েছিল। অর্থাৎ প্রথম বল থেকেই তাদের ইন্টেন্টটা কিন্তু ক্লিয়ার যে আমরা রান করতে চাই, বেশি করে রান করতে চাই, যত ইচ্ছা রান করতে পারি। আজকের ম্যাচে জয় হার কিন্তু গুরুত্বপূর্ণ না। এবং তাদের ব্যাটিং স্ট্রাইক রেট দেখলেও কিন্তু বোঝা যায় যে তারা অ্যাকচুয়ালি এই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই ইন্টেন্টটাকে এখানে ব্যবহার করেছে। এবং তাদের মধ্যে আপনি যদি প্যান্টকে দেখেন, সে যে দুর্দান্ত একটা কেমিও খেলে গিয়েছে, এবং হার্দিক পান্ডে, তো আমার কাছে মনেই হয়নি যে তারা নতুন কোনো জায়গায় এসে খেলছে বা তাদের ব্যাটিং করার জন্য তাদের উইকেটটা একদম নতুন বা মাঠটা একদম নতুন, তাদের ক্ষেত্রে যে কনফিডেন্সটা কাজ করেছিল। বাংলাদেশ কিন্তু অপর প্রান্তে তারা দ্রুত উইকেট ফল করেছে এবং তারা খুব একটা সুবিধা করতে পারেনি, সেক্ষেত্রে যদি বলতেন। এক্স্যাক্টলি, বাংলাদেশ এবং ভারতের মধ্যে পার্থক্যটা যেটা হয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশ এই যে কন্ডিশন বা নতুন একটা উইকেট, এইসব টেনশনগুলো নিয়ে ফেলেছিল মাথায়, বা তারা যে আসলে সব কন্ডিশনে খেলার জন্য এখনও পুরোপুরি তৈরি হতে পারেনি বাংলাদেশ দল, সেটির প্রমাণ হচ্ছে বাংলাদেশের খেলাটা। এবং ভারতীয়রা যে চ্যাম্পিয়ন দল এবং তারা যে শিরোপার কন্টেন্ডার, সেটা কিন্তু তারা প্রমাণ করেছে মাঠে। যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কন্ডিশনে তারা নিজেদেরকে মানিয়ে নেওয়ার সক্ষমতা যে তাদের আছে, সেটি তারা প্রমাণ করেছে। এক্ষেত্রে যদি বলি যে বাংলাদেশ দল এই যে আপনি বললেন মানিয়ে নিতে পারেনি, বা ভারত এখানে খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছে, তো সেক্ষেত্রে তাদের কি শুধু তাদের যে খেলার টেকনিক্যাল ঘাটতি বা যে ম্যাচ খেলার যে একটা ঘাটতি বা তাদের এই কন্ডিশনের সঙ্গে তারা যে অ্যাডজাস্ট করতে পারেনি, এটার সঙ্গে বাংলাদেশ দলের যে ভারতের ডিফারেন্সটা কোথায় খুঁজে পাচ্ছেন আপনি, কেন এটা হচ্ছে? দেখুন, বাংলাদেশ কিন্তু ভারতের অনেক আগে গেছে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ প্রায় 17-18 দিন আগে চলে গেছে, যেখানে ভারত মাত্রই আইপিএল শেষ করে তাদের ক্রিকেটাররা গেছেন এই কয়েকদিন আগে, 3-4 দিন আগে। এবং বাংলাদেশের ক্রিকেটাররা যদিও অন্য একটা স্টেটে খেলছিল, টেক্সাসে খেলছিলেন, এখন তারা নিউ ইয়র্কে খেলছেন। আবার নিউ ইয়র্কের কন্ডিশনটা কিন্তু বাংলাদেশের সঙ্গে অনেকটাই মিল পাওয়া যায়। তাদের ওখানে এখন সম্ভবত সামার চলছে, 22-23 ডিগ্রি সেলসিয়াস থাকে এই সময়টাতে। সুতরাং বাংলাদেশেও কিন্তু সাধারণত এই ধরনের একটা ওয়েদার থাকে, যদিও এখন অনেক বেশি, কিন্তু সাধারণত এরকম 22-23, 27-28-এর মধ্যেই তো বাংলাদেশে থাকে, সিমিলার টু বাংলাদেশ, রাইট। তো এবং সাকিব আল হাসানও কিন্তু এটি বলছিল যে নিউ ইয়র্কের যে কন্ডিশনটা সেটি কিন্তু বাংলাদেশ কাজে লাগাতে পারবে, কারণ সাকিব আল হাসান অনেক বছর ধরে সেখানে থাকেন। তো এটা বলার পরও বাংলাদেশ কেন পারেনি সেখানে কোশ্চেন ছিল, আপনি যে বললেন কাজে লাগাতে পারবে, এই ক্ষেত্রে কিন্তু সাকিব আল হাসান আজকে একটু এক্সপেন্সিভ ছিল বোলিংয়ের দিক থেকে, সেক্ষেত্রে বিশেষ করে প্রথম 2 ওভারে এবং পরের 2 ওভার তুলনামূলক একটু কম ছিল। তো সাকিব আল হাসানকে আপনি বাংলাদেশের পক্ষে আমরা সব থেকে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার হিসাবে ধরেছি, তো এক্ষেত্রে তার প্রস্তুতি ম্যাচ দিয়ে যেহেতু শেষ হলো, তো বিশ্বকাপের মূল পর্বে তাকে আমরা কিভাবে পেতে যাচ্ছি? সাকিব আল হাসান তো আনপ্রেডিক্টেবল, ক্রিকেটই আনপ্রেডিক্টেবল খেলা। সাকিব আল হাসানকে আমরা দেখেছি অনেক সময়ই তিনি কিন্তু বিশ্বকাপের মতো আসরগুলোতে বা বড় মঞ্চগুলোতে তিনি কিন্তু পারফর্ম করেছেন। সুতরাং সাকিব আল হাসানকে নিয়ে আসলে তাকে নিয়ে তো সন্দেহ করার কিছু নাই বা তাকে নিয়ে সংশয় রাখার কিছু নেই, কিন্তু সাকিব যেভাবে এবার পারফর্ম করছেন বা বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে সাকিব আল হাসান যেভাবে খেলছেন, সেটি অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য হতাশাজনক। কারণ সাকিবের উপর অনেক কিছু ডিপেন্ড করে, বোলিংটাও ডিপেন্ড করে, ব্যাটিংয়েও বাংলাদেশের একটা বড় অংশ কিন্তু তার উপর ডিপেন্ড করে। কারণ সাকিব আল হাসান যেই পজিশনটাতে খেলেন এবং সাকিব আল হাসান সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার আপনি বলছিলেন, আবার বোলিংয়ের ক্ষেত্রেও
আমরা অনেক সময় দেখেছি যে অনেক বোলাররা ফেল করলেও, জেনুইন বোলাররা ফেল করলেও কিন্তু সাকিব আল হাসান অ্যাজ এ অলরাউন্ডার তাকে আমরা অনেক সময় ব্রেক থ্রু দিতে দেখেছি। সেখান থেকে আজকে যখন তিনি একটা ওভারে এসে 22 রান কনসিড করেছেন এবং সেটি ঋষভ পন্তের মতো একজনের কাছে, ঋষভ পন্ত অবশ্যই স্বীকৃত ব্যাটসম্যান, ভালো ব্যাটসম্যান, কিন্তু সাকিব আল হাসানের তুলনায় তো অনেক অনভিজ্ঞ ক্রিকেটার, তাকে কোন জায়গায় বল ফেললে বিট করা যাবে সেই জিনিসটা সাকিবের কিন্তু বেশি জানার কথা ছিল। সুতরাং সব মিলিয়ে বাংলাদেশের জন্য কিন্তু সাকিব আল হাসানের অফ ফর্মে থাকাটা অনেক ক্ষতিকর। আপনি যদি একটু বাংলাদেশের বোলিং পাওয়ার প্লেটা নিয়ে বলতেন, শেখ মেহেদীকে আমরা দেখেছি বোলিং পাওয়ার প্লেতে নতুন বলে বল করতে এবং সে প্রথম 2 ওভার ডমিনেট করে বল করেছে। আপনি যদি শেখ মেহেদীর একটু যদি আপনি বলতেন যে তার পাওয়ার প্লেতে বলটা কিভাবে কার্যকর বাংলাদেশের পক্ষে। শেখ মেহেদীকে আমরা এর আগেও অনেকবার দেখেছি স্ট্রাইক বোলিং করতে, আমরা অনেকবার তাকে বল হাতে ওপেনিং করতে দেখেছি এবং টি-20তে তিনি বেশ ইফেক্টিভ, সেটা এর আগেও অনেকবার প্রমাণ করেছেন। আজকেও আমরা দেখেছি যে ভারতীয়দের এগেনস্টে তিনি কিন্তু বেশ ভালো জায়গায় বলটা ফেলছিলেন এবং তিনি যখন প্রথম ওভারটাতে 7 রান কনসিড করলেন তখন আমরা দেখলাম যে অটোমেটিক্যালি আপনার প্রতিপক্ষের উপর একটা চাপ কিন্তু তৈরি হয় টি-20তে যখন পাওয়ার প্লেতে প্রথম 1-2 ওভারে যদি রান না আসে, এবং সেটারই সুফলটা কিন্তু পেয়েছেন পরের ওভারে এসে শরীফুল। তিনি সঞ্জু স্যামসনকে আউট করেছেন এবং পাওয়ার প্লেতে শুধু শেখ মেহেদী বা শরীফুল না, আমরা দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদকেও আনা হয়েছে এবং তিনিও একটি উইকেট পেয়েছেন। সাকিব আল হাসানের ওই ওভারটা বাদ দিলে বাংলাদেশ কিন্তু পাওয়ার প্লেতে আজকে দুর্দান্ত খেলেছে। অ্যাজ এ টিম পাওয়ার প্লেতে যেভাবে খেলতে চায় টি-20তে সেটি বাংলাদেশ পেয়ে গিয়েছিল যদি সাকিব আল হাসানের ওই ওভারটাতে এত বেশি রান না আসতো। আপনি বলছিলেন মাহমুদুল্লাহ রিয়াদের কথা, সে বোলিংয়ে এসে একটি ব্রেক থ্রু নিয়েছে এবং সেই সঙ্গে আমরা দুর্দান্ত তার একটি ক্যাচ দেখেছি। আমরা যে সবসময় এজ নিয়ে একটা কথা বলি, বাট মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে টিমে খুব উজ্জীবিত একটি প্লেয়ার। তো তার আজকের ফিল্ডিং বা তার রিসেন্ট ক্রিকেট নিয়ে, স্ট্রাইক রেট নিয়ে ওভারঅল যদি আপনি মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে বলতেন। মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে কামব্যাক করেছেন বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে এটার নজির খুব কম, এবং মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে কামব্যাক করেছেন সেটা দলের সবার জন্য ইন্সপায়ারেশন হবে। মাহমুদুল্লাহ রিয়াদের জন্য অবশ্যই তিনি অ্যাজ এ ক্যাপ্টেন 2021 বিশ্বকাপ খেলেছেন, কিন্তু 2022 বিশ্বকাপ তিনি খেলতে পারেননি। সুতরাং আবার তিনি যেভাবে ফিরেছেন দলের জন্য অনেক বড় একটা মোটিভেশনের ব্যাপার হবে, এবং তিনি যেভাবে ক্যাচটা নিয়েছিলেন মনে হচ্ছিল যে ইয়াং কোনো ক্রিকেটার যেভাবে লাফ দিয়ে তিনি বলটা নিলেন, আবার যেভাবে কন্ট্রোল করলেন নিজেকে বাউন্ডারি লাইনে, অনেক বড় ব্যাপার। তবে শুধু মাহমুদুল্লাহ না, আমি আসলে অ্যাজ এ টিম যদি বলি, বাংলাদেশ দল কিন্তু অনেকগুলো ক্যাচ আজকে মিস করেছে, যেটি বাংলাদেশের জন্য বিশ্বকাপের আগে অনেক বড় একটা অ্যালার্মিং ব্যাপার। তো আমার কাছে যেটা মনে হচ্ছে এটা বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ এবং রাত পোহালেই আমরা বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে দেখতে পারবো, এবং সেই সাথে বাংলাদেশের ওভারঅল যদি আপনি একটু ভিউ দিতেন যে বাংলাদেশকে আপনি কোথায় দেখতে চান। বাংলাদেশ আসলে প্রস্তুতিটা বাংলাদেশের কোনোভাবেই ভালো হয়নি, টু বি অনেস্ট। বাংলাদেশ যেভাবে খেলেছে যুক্তরাষ্ট্রে সেটি বাংলাদেশের হওয়ার কথা ছিল না। সুতরাং আসলে বাংলাদেশ দলকে নিয়ে এখনই প্রেডিক্ট করা মুশকিল হবে। তবে বাংলাদেশের যে গ্রুপটা ওভারঅল আমরা দেখেছি, নেপাল এবং নেদারল্যান্ডস বাংলাদেশ দলে আছে, বাংলাদেশের গ্রুপে আছে। সুতরাং দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কাও বাংলাদেশের গ্রুপে আছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের মাধ্যমে যেহেতু বাংলাদেশ দল বিশ্বকাপ যাত্রাটা শুরু করছে, তার আগে বাংলাদেশের হাতে এখনও সপ্তাহখানেক সময় বাকি আছে। এর মধ্যে বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ দলের, সেগুলো দেখেও তাদের একটু আসলে অবজার্ভ করার সুযোগ থাকবে, এক্সপিরিয়েন্স নেওয়ার সুযোগ থাকবে যে যুক্তরাষ্ট্রের উইকেটগুলো বা পিচগুলো কেমন আচরণ করছে সেটি যেমন দেখে নেওয়ার সুযোগ থাকবে। একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটাররাও বুঝে নিতে পারবেন যে তারা কিভাবে খেলবেন, তাদের গেম প্ল্যানগুলো তারা ঠিক করে নিতে পারবেন, যেহেতু হাতে অনেক দিন সময় আছে। শ্রীলঙ্কা কিন্তু সেই সময়টা পাচ্ছে না, তারা কিন্তু 3 তারিখেই ম্যাচ খেলতে নামছে, আবার 6 তারিখে তারা ম্যাচ খেলছে বাংলাদেশের সঙ্গে, এক্স্যাক্টলি 7 তারিখে বাংলাদেশের সঙ্গে খেলছে। সুতরাং আসলে বাংলাদেশের হাতে একটা লম্বা সময় আছে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার, নিজেদের পরিকল্পনা ঠিকঠাক করে নেওয়ার, এবং যদি প্রথম ম্যাচটাতে বাংলাদেশ ক্লিক করে যেতে পারে, শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশের জন্য অনেক টাফ কম্পিটিটর হবে না এই সময়টাতে। সুতরাং বাংলাদেশ যদি প্রথম ম্যাচটাতে ক্লিক করে যেতে পারে, উইন করে যেতে পারে, সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকেও বাংলাদেশ চ্যালেঞ্জ জানাতে পারবে অবশ্যই, এবং নেপাল নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে পারলে বাংলাদেশ কিন্তু ধন্যবাদ নোমান। আমরা আশা করছি বাংলাদেশ তার যাত্রা আগামীকাল থেকে খুব ভালোভাবেই শুরু করবে এবং বাংলাদেশ দলের জন্য শুভকামনা এবং বিশ্বকাপের যাত্রা শুভ হোক। সেই শেষ করছি 20-20 এখন টেলিভিশনের সঙ্গে।